মনে রাখবা এই পর্যায় সারণী অধ্যায় থেকে যে টাইপের কোশ্চেনগুলো আসে এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ দুইটা টাইপ আজকে আমরা শিখব। 1 নাম্বার টাইপ হইতেছে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস। আমরা অনেকেই দেখি, শুনি এবং জানি যে কি করে, যে 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলো আর ইলেকট্রন বিন্যাস শিখলেই যথেষ্ট, ঠিক না? এরকম আমরা শুনি। কিন্তু আমি যদি বলি যে তুমি তোমার জায়গা থেকে তোমার পরীক্ষা দেওয়ার জন্য যে একটা কনফিডেন্স দরকার, এই কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য তুমি যদি জাস্ট 1 থেকে 30 পর্যন্ত বা 40 পর্যন্ত শিখো, এটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে না। কারণ কোনটা দিবে এটা টিচার ছাড়া কেউ জানে না। আর আমি কি জন্য ওই রিস্ক নিতে যাব যে আমার 30 বা 40-এর পরের পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে দিলে সেটা আমি পারবো না। তার চাইতেও বড় সারপ্রাইজিং বিষয় হচ্ছে, তোমার কি মনে হয় যে এইভাবে দিবে যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করো, ভ্যানাডিয়ামের ইলেকট্রন বিন্যাস করো? না। তোমাকে দিবে কেমনে? তোমাকে বলে দিবে এরকম যে গ্রুপ 5 আর ধরো পর্যায় হচ্ছে 3। তার মানে পর্যায় সারণীর 3 নাম্বার পর্যায় এবং 5 নাম্বার গ্রুপের যে মৌলটা আছে সেই মৌলের ইলেকট্রন বিন্যাস করে দেখাও। এখন আমি যদি তোমাকে বলতাম যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করে দেখাও, ক্লোরিনের দেখাও, তুমি না হয় তখন সেটা দেখাইতে পারতা। কিন্তু যখন এইভাবে বলবে তখন তুমি আর পারবা না। অ্যান্ড আরো ইন্টারেস্টিং বিষয়, কোশ্চেনটা আসে হইতেছে অনেকটাই এইরকম। ধরো এরকম কেন বললাম? এইভাবে দিবে, দেওয়ার পর হয়তো কি করতে পারে জানো? কথার কথা, ধরো এখানে দিতে হচ্ছে সোডিয়াম, এখানে দিছে ম্যাগনেসিয়াম, এখানে ফাঁকা রাখছে, প্রশ্নবোধক চিহ্ন দিছে, এখানে দিছে তোমার হচ্ছে সিলিকন, এখানে দিছে ফসফরাস, এই টাইপের দিয়ে বলবে এই যে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে এইটার ইলেকট্রন বিন্যাস করো এবং পর্যায় সারণীতে এর অবস্থান নির্ণয় করো। আসতেছিলাম ওইটাতে। তার মানে আমাকে কি করতে হবে? অ্যাকচুয়ালি প্রত্যেকটা মৌলের 118টা মৌলেরই ইলেকট্রন বিন্যাস জানতে হবে। যদি আমি 118টা মৌলের ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় এইটা আমি শিখি, তাহলে তুমি বিশ্বাস করো এই যে দুইটা টাইপের কথা আমি বললাম, যে ধরো কি বলে এটাকে, একটা হচ্ছে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করা, অ্যান্ড সেকেন্ড হইতেছে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে ওই মৌলের অবস্থান নির্ণয়। তুমি একটু গাইডটা অন কইরো, বিগত বছরের কোশ্চেনগুলা দেখবা গ এবং ঘ নাম্বারে এই কোশ্চেনগুলাই আসছে, এই দুইটা কোশ্চেনে, যে ইলেকট্রন বিন্যাস দেখাও এবং ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে ওই মৌলের অবস্থান নির্ণয় করো। এত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, দুইটা কোশ্চেন, এবং যেই এর বাইরে গিয়ে প্রশ্ন আসার কোনো সুযোগ নাই এবং এখান থেকেই প্রশ্ন আসবে আমি জানি, তাইলে আমি কেন এই টপিকস দুইটা 100% ক্লিয়ার হব না? এটা হচ্ছে আমার কোশ্চেন। আমার সময় লাগুক আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 7 দিন, কিন্তু আমি ক্লিয়ার হব, যাতে আমার কোনো টেনশন না থাকে এটা নিয়ে। চলো দেখি। প্রথম কথা হচ্ছে যেটা আছে, যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস নির্ণয়। এইটা কেমনে করা যাইতে পারে? যে কোনো মৌল, ঠিক আছে? এটা এমন না যে সোডিয়াম, ক্লোরিন, পটাশিয়াম এই টাইপের গুলাই শুধু আমি করব, না, যে কোনো মৌল। এইটার জন্য আমাদের কিছু বেসিক ব্যাপারগুলো আগে বুঝতে হবে। আমরা অরবিট এবং অরবিটালের নাম শুনছি। মূলত অরবিট বলতে বোঝায় প্রধান শক্তি স্তর যেটা, আর অরবিটাল বলতে বোঝায় উপশক্তি স্তর যেগুলো আছে। অরবিট বা প্রধান শক্তি স্তর বা কক্ষপথ বলতে আমরা বুঝি সেখানে নাম্বারিং করা থাকে হচ্ছে 1, 2, 3, 4 এইভাবে, ঠিক না? আচ্ছা, যেগুলা পর্যায় নাম্বার বোঝায়। আর ঠিক এই প্রত্যেকটা কক্ষপথ আবার অনেকগুলো উপশক্তি স্তর বা অরবিটালে ভাগ থাকে কিনা? এই উপশক্তি স্তর বা অরবিটালের সংখ্যা হইতেছে 4টা। কয়টা? 4টা। কি কি? S, P, D, F। আর এই যে পর্যায়ের কথা বলতেছিলাম, এই পর্যায়ের সংখ্যা হইতেছে তোমার 8টা। কয়টা? 8টা। 5, 6, 7, 8। যাই হোক, আমি দেখাবো এটা আস্তে আস্তে, সমস্যা নেই।
তো এই পাশে এই অরবিটাল বা কক্ষপথগুলোর কথা দেখাইতেছিলাম। মূলত এই অরবিটালে ইলেকট্রনগুলা থাকে এবং প্রত্যেকটা অরবিটালের কি একই রকম ক্যাপাসিটি? না, এক একটা অরবিটালের এক এক রকম ভাগ থাকে। অর্থাৎ এস অরবিটাল একরকম ইলেকট্রন ধারণ করতে পারে, পি অরবিটাল একরকম ইলেকট্রন ধারণ করতে পারে। আরেকটা বিষয় এখানে বুঝতে হবে, যেমন ধরো তোমার বাসায় 3টা রুম আছে, কোনো রুমে 2 জন থাকতে পারে, কোনো রুমে 3 জন থাকতে পারে, কোনো রুমে আবার 1 জন থাকতে পারে। ধরো যেই রুমে 1 জন থাকতে পারে ওই রুমে তুমি 1 জনকে রাখতে পারবা, 2 জনকে তুমি দিতে পারবে কোনো অবস্থাতেই দেওয়া সম্ভব না। আবার যেই রুমে 3 জন থাকতে পারে সেই রুমে তুমি লোক নাই তোমার, তুমি তখন 2 জন রাখলা, সমস্যা তো নেই, তাতে কোনো 1 সিট ফাঁকা থাকলো, তাতে কিছু যায় আসে না। কিন্তু 3 জনের পরিবর্তে 4 জনকে রাখা যাবে না। তার মানে যার যেই ক্যাপাসিটি, যেই রুমের যেই ক্যাপাসিটি, তার চাইতে বেশি তুমি রাখতে পারবা না, কম রাখতে পারবা যদি তোমার জনসংখ্যা বা লোক সংখ্যা না থাকে, কিন্তু বেশি যাওয়া যাবে না। এইবার আমি যদি এই এস, পি, ডি এবং এফ এই 4টার প্রত্যেকটাকে এক একটা রুম হিসেবে কল্পনা করি, কি হিসেবে কল্পনা করি? প্রত্যেকটাতে এক একটা রুম হিসেবে কল্পনা করি। এস একটা রুম, পি একটা রুম, ডি একটা, এফ একটা রুম, ঠিক আছে? ওকে, এইবার এই কল্পনাকৃত রুমগুলোতে এস অরবিটাল যেটা, এ সর্বোচ্চ 2টা ইলেকট্রন ধারণ করতে পারে, পি অরবিটাল সর্বোচ্চ 6টা ইলেকট্রন ধারণ করতে পারে, ডি অরবিটাল সর্বোচ্চ 10টা এবং এফ অরবিটাল সর্বোচ্চ 14টা ইলেকট্রন ধারণ করতে পারে। অর্থাৎ তুমি চাইলে পি অরবিটালের 6টা ইলেকট্রনের জায়গায় যদি তোমার ইলেকট্রন না থাকে তুমি 2, 3, 4, 5 রাখতে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু কোনো অবস্থাতেই 7 যাওয়া যাবে না। ঠিক একইভাবে ডি অরবিটালে তোমার কাছে ইলেকট্রন না থাকলে, অর্থাৎ প্রথমে আমাকে দিতে হবে কাকে? এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ধরো আমি যদি এস, পি, ডি, এফ এই 4টাকে 4টা ফ্লোরের হিসেবে কল্পনা করি, তাহলে আমার বাসায় মানুষ আসছে, আমি প্রথমে নিচতলায় থাকতে দিছি। নিচতলায় থাকতে দেওয়ার পরে দেখা গেল লোক মানে বেশি আছে এখনো, তখন আমি দোতলায় দিছি। দোতলায় দেওয়ার পরে 3তলায় দিছি। আমি কিন্তু এক লাফে 4তলায় যেয়ে তাকে দিব না, ঠিক না? এই যে ব্যাপারটা, তার মানে আমাকে স্টেপ বাই স্টেপ পূরণ করে করে আসতে হবে। প্রথমে আমাকে আমার যেই ইলেকট্রন সংখ্যা আছে সেইটাকে দিয়ে আমি প্রথমে কি করব? এই এস অরবিটালকে আগে কাভার করব, ফিল আপ করবো। এস ফিল আপ হয়ে গেলে পি কে ফিল আপ করবো, পি হয়ে গেলে ডিতে যাব, ডি হয়ে গেলে এফে আসব। আমি কোনো অবস্থাতেই মানে একটা থেকে আর একটাতে ওভারটেক করে যাব না, বা এফ থেকে শুরু করব না, ঠিক আছে? এখন দেখো, তাইলে পিতে থাকতে পারবে 6টা, ডিতে 10টা, এফে 14টা। আমি যদি জাস্ট 2 মিনিটের সামারি বলি, যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার সময় আমাদেরকে পর্যায় এবং গ্রুপ এটা খেয়াল রাখতে হবে। আর এখানে সবচেয়ে বড় ফ্যাক্টর হইতেছে অরবিট এবং অরবিটাল। মনে রাখতে হবে অরবিটের সংখ্যা হইতেছে 8টা, 1 থেকে 8 পর্যন্ত 8টা কক্ষপথ। এই কক্ষপথগুলা এক একটা কক্ষপথে বিভিন্ন রকম উপকক্ষপথ থাকে, যেটাকে আমরা অরবিটাল বলি। অরবিটাল হচ্ছে 4টা, এস, পি, ডি, এফ 4টা। এখন কোশ্চেন হইতেছে, স্যার এই অরবিটের কথা বললেন 1 থেকে 8 পর্যন্ত, আর অরবিটালের কথা বললেন 4টা, তাইলে কি 1 নম্বরেও 4টা অরবিটাল থাকবে, 5 নম্বরেও 4টা অরবিটাল থাকবে, আবার 8 নম্বরেও 4টা অরবিটাল থাকবে? বিষয়টা কি এরকম? না, এক একটা অরবিটে অরবিটাল সংখ্যা এক এক রকম হয়ে থাকে। অর্থাৎ 1 থেকে 8 পর্যন্ত তুমি যেই অরবিটগুলো দেখতেছো, এই অরবিটে যে অরবিটালগুলো তুমি পাবা এস, পি, ডি, এফ, এগুলা এক এক অরবিটে এক এক রকম থাকে। কোনোটাতে এস আছে, কোনোটাতে পি নাই, কোনোটাতে এস, পি, ডি আছে, এফ নাই, কোনোটাতে আবার এস, পি, ডি, এফ 4টায় আছে। ক্লিয়ার? এইটা আমাকে বুঝতে হবে। আসো আমরা একটু দেখি। মনে করো এখানে আমার যেই 8টা আমি অরবিটের কথা বললাম, আমি একটু লিখি 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 8, ঠিক আছে? এবার আমি কি জানি যে অরবিটাল আছে কয়টা? 4টা, এস, পি, ডি, এফ। তুমি এবার এইখানে ভাগ করে দিবা, মনে রাখবা এই 1 নম্বরে শুধু থাকে এস অরবিটাল, 2 নম্বরে থাকে এস, পি দুইটাই,
3 নম্বরে থাকে SPD, 3টা। তাহলে দেখো 1-এ 1টা, 2-এ 2টা, 3-এ 3টা, 4 নম্বরে যায় 4টাই থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এবার কথা হচ্ছে এই যে 1 2 3 4 দেখছি আমি, লিখছি আমি, বুঝছি SP SPD SPDF, 5 6 7 8-এ কি হবে? জাস্ট এটার উল্টা হবে, জাস্ট এটার উল্টা হবে। অর্থাৎ 5 নম্বরে 4 নম্বরে যেটা আছে সেটা 5 নম্বরে আসবে, 3 নম্বরে যেটা আছে সেটা 6 নম্বরে যাবে, 2 নম্বরটা 7-এ, 1 নম্বরটা 8-এ। জাস্ট উল্টা দিক থেকে লিখতে শুরু করবা। তাহলে শুরু করি, SPDF, তার উপরে কি আছে? SPD, তাহলে SPD, তার উপরে কি আছে? SP, and then আচ্ছা এই S লিখছি, এটা হবে S। বুঝলা কিছু? তার মানে 1 নম্বরে 1টা, 2 নম্বরে 2টা, 3 নম্বরে 3টা, 4 নম্বরে 4টা, এবং পরে যেই 5 6 7 8 আছে সেইটাকে আমি জাস্ট কি করব? উল্টা দিক থেকে লিখতে শুরু করব। এবার আমি বুঝলাম, তার মানে 1 নম্বরে আছে হচ্ছে তোমার S, একটা, সেই অরবিটালটাকে সুন্দর করে লেখা হয় এইভাবে 1s। 2 নম্বরে আছে কয়টা? 2টা, S আর P, তার মানে এটাকে লেখা হয় 2s 2p। 3 নম্বরে আছে হচ্ছে 3টা, SPD, এটাকে লেখা হবে 3s 3p 3d। 4 নম্বরে 4টা, তাহলে কি লিখবো? 4s 4p 4d 4f। এরপরের 4টা কি হবে? জাস্ট উল্টা, তাহলে ঠিক লিখতে থাকি 4s 4p 4d 4f, দেন হচ্ছে 6s 6p 6d, তারপরে 7s 7p, অ্যান্ড লাস্ট 8s। দেখো, এই হচ্ছে ইলেকট্রন বিন্যাস করার যে প্যাটার্ন, এবং আমরা জানি এর বাইরে কিছু নাই, ঠিক আছে? এর বাইরে কিছু নাই। এখন কথা হইতে পারে এই যে স্ট্রাকচার, এইটা দিয়ে কি স্যার 118টা মৌলেরই ইলেকট্রন বিন্যাস করা যাবে? একটু আমরা হিসাব করি। দেখো, সেটা হচ্ছে, তুমি একটা জিনিস জানো, সেটা হচ্ছে যে অরবিটালগুলোর কথা আমি তোমাকে বলছি SPDF, এখানে S অরবিটালে মৌল থাকবে 2টা, সরি ইলেকট্রন, P-তে 6টা, D-তে 10টা, F-এ থাকবে 14টা। ওকে, এবার আমি যদি একটু হিসাব করে দেখি এখানে খেলাগুলো কি ঘটছে। দেখো, S যেইটা, S আছে কয়টা? 8টা। তার মানে যদি 8টা S থাকে এবং প্রত্যেকটা S-এ যদি 2টা করে ইলেকট্রন থাকে, তাহলে হিসাবটা কি দাঁড়াবে? তাহলে হিসাবটা দাঁড়াবে হচ্ছে S-এ ইলেকট্রন সংখ্যা হবে কত? 8 গুণন 2, 8 দুগুণে 16টা। ওকে, এবার তুমি যদি P এর হিসাব করো, দেখো তো P আছে কয়টা? 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7, তাহলে P আছে 6টা। ওকে, আমি P এর হিসাব করি, P সমান সমান 6 গুণন 6, কারণ কি P-তে 6টা করে ইলেকট্রন থাকে। এবার আমি D এর হিসাব করব, D আছে কয়টা? দেখো তো 3 4 5 6, ঠিক না? 4s 4p 4d। ওকে, ওইটা 5, এটা 5s হবে আর কি। এখানে আবার 4 দিও না, কারণ 5 নম্বরের কক্ষপথ না, ওই জন্য। তাহলে 4টা আছে, তাহলে 4 গুণন কয়টা করে থাকে? 10টা, 40। আচ্ছা, F কয়টা আছে? দেখো, F আছে হচ্ছে 2টা, তাইলে F সমান সমান আমি লিখবো হচ্ছে, F এ কয়টা করে থাকে? 14টা, 14 গুণন 2, তার মানে কত হয়? 28। ওকে, এবার আমি যোগ করি, দেখো, তাহলে 6 6 12 8 বিশেষ শূন্য হয়ে থাকে 2 3 7 10, 4 4 8 10 আর 2 12, 120। তার মানে এই যে ইলেকট্রন বিন্যাস এখানে স্ট্রাকচার দেখাইলাম, এইটা দিয়ে তুমি 120টা পর্যন্ত যার ইলেকট্রন আছে সেই পর্যন্ত তুমি কি করতে পারবা? ইলেকট্রন বিন্যাস করতে পারবা। আর 120-এর চাইতে বেশি কি ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট মৌল আবিষ্কার হয়েছে? হয় নাই। তার মানে এই স্ট্রাকচার দিয়ে আমি প্রত্যেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবো। এখন কথা হচ্ছে, এইখানে যে ইলেকট্রন বিন্যাসটা আমি দেখাইছি, আসলে কি সব সময় এই 1s এর পর 2s, 2s এর পর 2p, 2p এর পর 3s এইভাবেই যাবে? এভাবে গেলে তো আমার এইটা মনে রাখলেই চলতো, কিন্তু না, এইভাবে যায় না। এইটার স্ট্রাকচারটা দেখানোর জন্যই এতক্ষণ আলোচনা করা, ঠিক আছে? এগুলো ছিল
বেসিক, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এবার তুমি কিভাবে খুব সহজে কোন অরবিটালের পরে কোন অরবিটালে ইলেকট্রন যাবে এটা মনে রাখতে পারবা। আচ্ছা, এই পর্যন্ত তো তোমরা বুঝছো নাকি? একটু কমেন্টস করো তো দেখি, যারা যারা আসো, যুক্ত আসো। ঠিক আছে, চলো এবার হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাসটা কিভাবে করব সেটা দেখব। দেখো, তো প্রথমত আমি জানি এস, পি, ডি এবং এফ, এই চারটা অরবিটাল আছে। আমার কোশ্চেন হইতেছে কার পরে কোনটাতে ইলেকট্রন প্রবেশ করে, এক্স্যাক্টলি একদম 120 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করতে গেলে সেইটা আমাকে জানতে হবে। আমি কি করব, এটা হিসাব করি। দেখো, এস আমি কি লিখবো, লিখলাম এস এস। কি জন্য এস এস লিখলাম? এসটাকে আমি দুইবার লিখছি। কয়বার? দুইবার। এইবার আমি পি থেকে শুরু করব। পি আর এস এই দুটো যোগ করলে কি হয়? পিএস হয়, ঠিক না? পিএস হয় না? তাহলে পিএসটাকেও আমি কয়বার লিখবো? দুইবার। পিএস পিএস। তাহলে প্রথমে একটা করে নিয়ে ডাবল লিখছি, তারপর দুইটা করে নিয়ে ডাবল লিখছি, এইবার তিনটা করে নিব, অর্থাৎ ডিপিএস। তিনটা করে নিয়েও আমি ডাবলে লিখব, অর্থাৎ ডিপিএস ডিপিএস। বুঝতে পারছো কিছু? প্রথমে একটা নিয়ে ডাবল লিখছি, তারপরে দুইটা অরবিটাল নিয়ে ডাবল লিখছি, তারপরে তিনটা অরবিটাল নিয়ে ডাবল লিখছি। এস এস পিএস পিএস ডিপিএস ডিপিএস, এস এস পিএস পিএস ডিপিএস ডিপিএস। দেন চারটা নিব, এফ ডি পি এস। তাহলে কি হবে? এফ ডি পি এস এফ ডি পি এস। এইবার আমার কাজটা কি? আমার কাজ হচ্ছে গোনা, নাম্বারিং করা। দেখো, এক নম্বরে কি আছে? এই যে এসপিডিএফ লিখছি, এগুলোর মধ্যে এক নাম্বার কোনটা? এস। তাইলে এস এর নাম্বার গোনা হবে এক নাম্বার থেকে। গুনতে থাকি কয়টা আছে এস। হ্যাঁ, একটা এস, দুইটা এস, তিনটা এস, চারটা এস, পাঁচটা এস, ছয়টা, সাতটা, আটটা। এবার আমি পি এর নাম্বারিং গুনবো। দেখো তো পি হচ্ছে কয় নাম্বার মৌল? যদি আমি এইভাবে সিরিয়ালি গুনি 1 2 3 4, 2 নাম্বার। তাহলে গুনো, দুইটা পি, তিনটা পি, 4 5 6 7। এরপরে আবার ডি কয় নাম্বার? 3 নাম্বার। তাহলে ডি এর মার্কিং শুরু হবে 3 নাম্বার থেকে। ডি কই? এই যে 3 4 5 6। ঠিক আছে, তারপরে কোনটা নিব? এফ। এফ কয় নাম্বার? 4 নাম্বার। তাহলে এফ কই খুঁজি? এই যে এফ, F4 আর এই যে F5। শেষ। এইবার তুমি যদি খুব সুন্দর করে একটু ফলো করো, দেখো এখানে কি সুন্দর একটা সিস্টেম হয়ে গেছে। 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 4d সব গোল গোল করে দিচ্ছি। এখন কথা হচ্ছে তুমি কি গোল গোল করবা? না, এটা গোল গোল করার উদ্দেশ্য হচ্ছে এই যাতে বিষয়টা তুমি বুঝতে পারো একটু ক্লিয়ারলি। একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবা। ঠিক আছে, ওকে। এবার একটু খেয়াল করো, সেটা হচ্ছে বিষয়টা দেখো। আচ্ছা, যাই হোক, দেখো একটু ফলো করো তো চিত্রে। তুমি যদি চিত্রের দিকে তাকাও, তাহলে দেখো প্রত্যেকটা আলাদা আলাদা অরবিটাল দেখাইতেছে। কি দেখাইতেছে? আলাদা আলাদা অরবিটাল দেখাইতেছে। যেখানে আমি দেখতে পাচ্ছি যে 1s, তারপর 2s, তারপর 2p, তারপর 3s 3p। আমরা কিন্তু এই ঠিক 3p এর যে ব্যাপারটা, ঠিক এই জায়গাটাতেই কিন্তু আমরা একটা খেলা দেখতে পাচ্ছি। সেটা কি? আমি কিন্তু 3p এর পরে আমরা জেনারেলি কি জানি? 3d হয়, ঠিক না? কিন্তু দেখো এখানে কিন্তু তা হয় নাই। এখানে কি হয়েছে?
4s হয়েছে, ঠিক না? তার মানে এইটা একটা ফ্যাক্ট, এটা বুঝতে হবে। আবার দেখো এই যে 4p এর পরে দেখো কি হয়েছে, 4d আসার কথা, 4s 4p 4d, কিন্তু না, 4p এর পরে আসছে কি 5s, তার মানে এখানেও ব্যাপার আছে। ঠিক একইভাবে তুমি এরকম অনেকগুলা পাবা। দেখো 6s এর পরে 6 এ মানে কি, তার মানে 4 5 এর কাজ শেষ, অথচ 6s এর পরে আছে 4f, ঠিক না? এই যেই বিষয়টা, এইটাকেই তোমাকে বুঝতে হবে ব্যাপারটা, কাহিনীটা। তার মানে এখন আমি যদি পরীক্ষার হলে এইটা মনে রাখতে পারি, তাইলে 118টা মৌলের, তুমি এইটা খেয়াল আছে, তোমার এইটা মুখস্থ আছে, মনে আছে। এবার তোমাকে ধরো কথার কথা 90 নাম্বার মৌল দিছে, যে 90 যেটা তার ইলেকট্রন বিন্যাস করো, তুমি কি করবা, বসাইতে থাকবা খালি। জাস্ট এখন আমি জানি এসে 2টা, পিতে 6টা, 90 পর্যন্ত ফিল আপ করবো আমি, যেখানে যাই থেকে। এসে 2 দিলাম, 2 দিলাম, পিতে 6 দিলাম, 2 দিলাম, পিতে 6, এসে 2, ডিতে 10, পিতে 6, এসে 2, ডিতে 10, পিতে 6, এসে 2, এফে 14। গুণি কয়টা হয়েছে, 4 10 12 18 20 30 36 38 48 54 2 56 60 70, হয় নাই এখনো 70। আচ্ছা ধরো 70 নাম্বার মৌলের কথা চিন্তা করি, বেশি দূর যাওয়ার দরকার নাই এখন। তাহলে কয়টা বলছে, 70 নাম্বার মৌলের কথা বলছে, ঠিক না? এই যে তোমাকে 70টা যখন বললো, 70 নাম্বারের কথা যখন বললো, তার মানে তোমাকে 70 নাম্বার মূল্য বললেও তোমার চিন্তার কোনো কারণ নেই, তুমি এই পর্যন্ত ইলেকট্রন বিন্যাস দেখাই দিবা। 90 95 100 যাই বলুক বসাইতে থাকবা, সেটাই হবে তার ইলেকট্রন বিন্যাস। এখন এইভাবেই পর্যায় সারণীতে যে কোনো মৌলের তুমি ইলেকট্রন বিন্যাস করতে পারবা। তাহলে আমাকে শুধু কি মনে রাখতে হবে, আমাকে শুধু মনে রাখতে হবে এই জিনিসটা। আমি এইভাবে মুখস্থ রাখছি যে SS PS PS DPS DPS FDPS FDPS, SS PS PS DPS DPS FDPS FDPS, আমার কাছে মনে হচ্ছে সবচাইতে সহজ এইটা, SS PS PS DPS DPS FDPS FDPS। একটা জিনিস খেয়াল করো, এই টেকনিকটা তুমি জানলে তোমার 118টা মৌলের যে কোনো মৌলের তুমি ইলেকট্রন বিন্যাস করতে পারবা, 100% গ্যারান্টি। তাইলে আমি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবো, এইটা আমি ডান, ক্লিয়ার। তার মানে আমার শুরুতে দেওয়া যে 2টা টপিক ছিল, সেই 2টার মধ্যে একটা ক্লিয়ার হইলো, যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে পারবো আমরা। এরপরের টপিকটা ছিল ইলেকট্রন বিন্যাস থেকে তোমাকে দেখাইতে হবে যে পর্যায় সারণীতে ওই মৌলের অবস্থানটা কোন জায়গাতে। কি দেখাতে হবে, ইলেকট্রন বিন্যাস থেকে দেখাইতে হবে যে পর্যায় সারণীতে ওই মৌলের অবস্থান কোন জায়গাতে। ক্লিয়ার? এবার আমরা নেক্সট টপিকসে যাব। এইটাই আমরা দেখব যে পর্যায় সারণী থেকে কিভাবে আমরা বুঝবো যে এই মৌলের অবস্থানটা কোন জায়গাতে। আসলে আমাদের এডু পরিবারের স্টুডেন্ট তো এই লাইভ ক্লাসটাও রুবেয়া করতেছে, ভালো রুবেয়া, গুড। পড়াশোনার মধ্যে থাকবে সবসময়, এটা তোমার জন্য ভালো হবে, ঠিক না? এবার আমরা শিখবো হচ্ছে ওই মৌলটার অবস্থান পর্যায় সারণীতে কোথায়। এটা একটা পর্যায় সারণী। এখন এইখানে যে মৌলগুলো আছে সেগুলো কিন্তু 118টার মানে কি বলে বাইরে না। তার মানে তোমাকে যে মৌল দেওয়া হবে সেটার ভিতর থেকেই দিবে, এবং এখানে আমরা অনেকগুলা পর্যায় এবং অনেকগুলা গ্রুপ দেখতে পাইতেছি। এখন আমাকে র্যান্ডমলি চুজ করতে হবে যে আসলে একটা মৌল আমাকে দিয়ে দিবে, দেখাইতে হবে ওই মৌলটা পর্যায় সারণীর কোন জায়গাতে অবস্থিত, এবং আমরা বের করার পরে চেক করব যে আসলেই কথা সত্য নাকি মিথ্যা, আমি যেটা বলতেছি তোমাদের। ঠিক আছে, চলো আমরা একটু চেক করি। সবার প্রথমে যেটা করব, কয়েকটা নিয়ম মনে রাখতে হবে। হ্যাঁ, 1 নাম্বার নিয়ম, যদি ইলেকট্রন বিন্যাস করার পরে শেষ ইলেকট্রন, যদি ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করে, কোথায় প্রবেশ করে? এস অরবিটালে প্রবেশ করে। আচ্ছা, তার আগে একটা বিষয়, সেটা হচ্ছে পর্যায় সারণীতে যখন অবস্থান নির্ণয় করতে বলবে তখন মূলত তোমাকে 2টা জিনিস বের করতে হবে। একটা হইতেছে
পর্যায় নাম্বার, যে এইটা কয় নাম্বার পর্যায়ে আছে, এবং আরেকটা হইতেছে গ্রুপ নাম্বার, যে কয় নাম্বার গ্রুপে আছে, ঠিক না? আচ্ছা, পর্যায় নাম্বার কোনটা? আমি ইলেকট্রন বিন্যাস করানোর সময় যে দেখাইলাম 1 2 3 4 5 6 7 8, এই যে ব্যাপারগুলা, এইগুলাই হইতেছে তোমার পর্যায় নাম্বার। অর্থাৎ তুমি একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে দেখলা যে ওইটা শেষ ইলেকট্রনটা ওই 4 নাম্বার 4s 4p এগুলোতে প্রবেশ করছে, তার মানে ওই যে 4, ওইটাই হবে তার পর্যায় নাম্বার। পর্যায় নাম্বার বের করার ক্ষেত্রে কোনো গ্যাঞ্জাম নাই, খুবই সহজ। যে গ্যাঞ্জাম বাধে কই? গ্রুপ নাম্বারের ক্ষেত্রে। আসো তাহলে গ্রুপ নাম্বারটাই আমরা ভালো করে দেখি। যদি ইলেকট্রন বিন্যাস করার পরে দেখো যে সর্বশেষ ইলেকট্রনটা s অরবিটালে প্রবেশ করছে, কই প্রবেশ করছে? s অরবিটালে। তাইলে আমি কি করব? s অরবিটালে প্রবেশ করলে পরে মনে রাখবা s অরবিটালে যে কয়টা ইলেকট্রন আছে, s অরবিটালে প্রবেশ করলে s অরবিটালে যে কয়টা ইলেকট্রন থাকবে, সেই কয়টা ইলেকট্রনের সংখ্যাই হবে ওই মৌলের গ্রুপ নাম্বার। s অরবিটালে যদি কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে তার সর্বশেষ ইলেকট্রনটা s অরবিটালে প্রবেশ করে, তাহলে s অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হবে ওই মৌলের গ্রুপ নাম্বার। যেমন সোডিয়ামের কত? 1s2 2s2 2p6 3s1। দেখো আমি যেটা বলছি যে এখান থেকে তুমি যখন পর্যায় নাম্বার বের করবা, সেটা হচ্ছে সর্বশেষ ইলেকট্রনটা যেই নাম্বারে প্রবেশ করছে 1 2 3 4 5 6 7 8 এর মধ্যে, সেটাই হবে তার পর্যায় নাম্বার। এখানে আমি দেখতেছি সোডিয়ামের ক্ষেত্রে 3 নাম্বারে প্রবেশ করছে সর্বশেষ ইলেকট্রন, ঠিক না? তার মানে এই সোডিয়ামের পর্যায় নাম্বার হবে 3। এখন গ্রুপ নাম্বার কত? আমি তোমাকে যেটা দেখাইলাম যে সর্বশেষ ইলেকট্রনটা দেখো এসে প্রবেশ করছে, এবং এসে ইলেকট্রন আছে কয়টা? একটা। এসে ইলেকট্রন আছে কয়টা? একটা। তার মানে সোডিয়ামের গ্রুপ নাম্বার হইতেছে 2, সরি 1, ঠিক না? যেহেতু শেষে এসে ইলেকট্রন আছে কয়টা? একটা। এইভাবে আমরা সোডিয়ামেরটা বের করলাম। আমি একটু আরেকটু চেক দিই। আরেকটা ধরো ম্যাগনেসিয়ামেরটা যদি তুমি চিন্তা করো, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি হবে? 1s2 2s2 2p6 and then 3s2। দেখো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রেও সর্বশেষ যে ইলেকট্রন সেটা প্রবেশ করছে এই 3 নাম্বারিং এর ক্ষেত্রে, তার মানে এইটার পর্যায় নাম্বার হবে 3, এবং গ্রুপ নাম্বার কত হবে? দেখো সর্বশেষ ইলেকট্রনটা প্রবেশ করছে s অরবিটালে, এবং s অরবিটালে ইলেকট্রন আছে হচ্ছে 2টা, তাই ম্যাগনেসিয়ামের গ্রুপ নাম্বার হচ্ছে 2। এবার দেখো আমরা দেখলাম সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম দুইজনই 3 নাম্বার পর্যায়ে আছে, সোডিয়াম 1 নাম্বার গ্রুপে, ম্যাগনেসিয়াম 2 নাম্বার গ্রুপে। আমরা একটু চেক করে আসি আমাদের পর্যায় সারণী থেকে আসলে সত্য কিনা। দেখো এই যে গ্রুপ নাম্বার 1, সরি পর্যায় নাম্বার 1, পর্যায় নাম্বার 2 এবং পর্যায় নাম্বার 3, তার মানে সোডিয়াম 3 নাম্বার পর্যায়ে, ম্যাগনেসিয়ামও 3 নাম্বার পর্যায়ে। কথা ঠিক আছে? আমরা পাইছিলাম সোডিয়াম 1 নাম্বার গ্রুপ, ম্যাগনেসিয়াম 2 নাম্বার গ্রুপ। এই যে সোডিয়াম 1 নাম্বার গ্রুপে, ম্যাগনেসিয়াম 2 নাম্বার গ্রুপে। ক্লিয়ার? তাহলে হিসাব শেষ। তাহলে 1 নাম্বার নিয়মটা হইতেছে যে যদি কোনো একটা মৌলের সর্বশেষ ইলেকট্রন s অরবিটালে প্রবেশ করে, তবে s অরবিটালে যে কয়টা ইলেকট্রন থাকবে সেটি হবে ওই মৌলের গ্রুপ নাম্বার। ওকে, এখন কথা হচ্ছে সব মৌলের ক্ষেত্রে কি মানে সর্বশেষ ইলেকট্রন s অরবিটালে প্রবেশ করবে? এটা কি সম্ভব? এটা তো সম্ভব না। ধরো কোনো একটা মৌলের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রনটা p অরবিটালে প্রবেশ করছে। কোথায়? p অরবিটালে প্রবেশ করছে। এখন পর্যায় নাম্বার নির্ণয়ের নিয়মটা সেম, একই, কিন্তু গ্রুপ নাম্বারের ক্ষেত্রে যদি সেটা p অরবিটালে প্রবেশ করে, তাহলে গ্রুপ নাম্বার কি হবে? আমি বলছিলাম যে SPDF এটাকে যদি আমি 1 2 3 4 তালা হিসেবে কাউন্ট করি, তাহলে আমাকে কি করতে হবে? নিচের তালা মানে ফিল আপ করে উপর তলায় মানুষ দিব আমি, ঠিক না? তাইলে পিতে যখন প্রবেশ করছে
তার মানে হইতেছে এ অবশ্যই এসে ইলেকট্রন ফিল আপ করেই আসছে, তা নাহলে তো আর পিতে ইলেকট্রন প্রবেশ করে নাই, ঠিক না? সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এস এর একটা ইলেকট্রন সংখ্যা আমি পাবো এবং পি অরবিটালের একটা ইলেকট্রন সংখ্যা আমি পাবো। আমাকে জাস্ট গ্রুপ নাম্বার নির্ণয়ের ক্ষেত্রে কি করতে হবে, এস প্লাস পি প্লাস 10। তাহলে কি বললাম, যদি পর্যায় সারণীতে তুমি ইলেকট্রন বিন্যাস করার পরে দেখো যে যে মৌলের ইলেকট্রন বিন্যাস করতেছো তার সর্বশেষ ইলেকট্রন পি অরবিটালে প্রবেশ করছে, তাহলে পরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গ্রুপ নাম্বার নির্ণয়ের জন্য তুমি এস এর ইলেকট্রন সংখ্যা যোগ পি এর ইলেকট্রন সংখ্যা যোগ 10, এস এর ইলেকট্রন সংখ্যা যোগ পি এর ইলেকট্রন সংখ্যা যোগ 10। একটু দেখাই একটা উদাহরণ। ধরো তুমি ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করবা কত, 15, ঠিক আছে? তাইলে 1s2 2s2 2p6 3s2 3p3। একটু খেয়াল করে এবার দেখো যে সেটা হচ্ছে এই যে ইলেকট্রন বিন্যাসটা, এইখানে দেখো পর্যায় নাম্বার কত দেখতেছই তুমি, যে শেষ ইলেকট্রনটা নাম্বারিং হচ্ছে এই 3s 3p, তার মানে কি 3, তার মানে ফসফরাসের অবস্থান 3 নাম্বার পর্যায়ে। কোথায়? 3 নাম্বার পর্যায়ে। পর্যায় নাম্বার বের করতে কিন্তু কোনো গ্যাঞ্জাম নাই, তাহলে আমি লিখলাম যে এইটার পর্যায় নাম্বার হইতেছে 3। এবার গ্রুপ নাম্বার কি বলছি, পি অরবিটালে যদি প্রবেশ করে তাহলে আমাকে সূত্রটা যেটা হচ্ছে অ্যাপ্লাই করতে হবে এস প্লাস পি প্লাস 10। এস প্লাস পি প্লাস 10 মানে কি, এস মানে 2, পি মানে 3, পিতে 3টা আছে, তার মানে হচ্ছে 2 যোগ 3, তার সাথে কত 10 যোগ করতে হবে, যোগ 10। এইটা ফর্মুলায় মিলছে না, এস প্লাস পি প্লাস 10 এই ফর্মুলায়। তাহলে কত হইল আসলে 15, 10 3 13 দিয়ে 15, তার মানে এই ফসফরাসের গ্রুপ নাম্বার হইতেছে 15 নাম্বার গ্রুপ। এই হচ্ছে যদি ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ না করে সর্বশেষ ইলেকট্রন, তবে সেটার ক্ষেত্রে এস প্লাস পি প্লাস 10। আমি আরো একটা উদাহরণ তোমাদেরকে দেই। ধরো ক্লোরিন, ক্লোরিনের কত আমরা জানি 17, তাইলে 1s2 2s2 2p6 3s2 আর 10 12 3p5, ঠিক আছে না? 8 10 12 আর 5 17। হ্যাঁ, এইবার চিন্তা করো এখানে এইটার পর্যায় নাম্বার কত, সেম কাহিনী, এটা আমরা দেখতেই পাচ্ছি, ঠিক না? যে এইটারও পর্যায় নাম্বার হইতেছে 3, কারণ এই যে নাম্বারিং 3 আছে, তাইলে ক্লোরিনের পর্যায় নাম্বার হচ্ছে 3। এবার গ্রুপ নাম্বার কত দেখো, এই ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রেও সর্বশেষ ইলেকট্রনটা পি অরবিটালে প্রবেশ করছে, তাহলে সূত্র অনুযায়ী কি হবে, এস প্লাস পি প্লাস 10 হবে এর গ্রুপ নাম্বার। তাইলে 2 যোগ 5 যোগ 10, তার মানে কত, গ্রুপ নাম্বার হচ্ছে 17, 10 আর 5 15 দিয়ে 17। এখন আমরা চেক করব, আগে ফসফরাসেরটা চেক করি। ফসফরাসের ক্ষেত্রে পর্যায় নাম্বার 3 আর গ্রুপ নাম্বার 15, চলো দেখি ফসফরাস কই, আমার খোঁজার দরকার নেই, 3 নাম্বার পর্যায় 15 নাম্বার গ্রুপ, ঠিক না? তাহলে 1 2 3, 3 নাম্বার পর্যায়ে 15 নাম্বার গ্রুপ মানে কোনটা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ফসফরাস। এবার খেয়াল করো 1 নাম্বার পর্যায় 2 নাম্বার পর্যায় 3 নাম্বার পর্যায়, ঠিক আছে? আর গ্রুপ নাম্বার কত হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, মিলছে। 3 নাম্বার পর্যায়ে 15 নাম্বার গ্রুপ। ক্লোরিনের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, 3 নাম্বার পর্যায়ে 17 নাম্বার গ্রুপে ক্লোরিন আছে কিনা দেখো, এইটাই তো 3 নাম্বার পর্যায়, ঠিক না? এই যে দেখো 3 নাম্বার পর্যায়, আর এইটা যদি 15 নাম্বার গ্রুপ হয় তাহলে এটা 16 এটা 17, তার মানে এইটাও মিলছে। ঠিক এইভাবেই তুমি এবার চিন্তা করো যে তোমাকে যদি বলে যে কি বলে 105 নাম্বার মৌলের ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে অবস্থান দেখাও, তুমি ওই 105 ইলেকট্রন বিন্যাস করবা, দেখবা শেষ ইলেকট্রন বিন্যাসের কি কাহিনী, কেমনে কোন অরবিটালে প্রবেশ করে, কোন গ্রুপে প্রবেশ করে, কি নিয়ম, কোনটা অ্যাপ্লাই হয় সেই অনুযায়ী নিয়ে আসবা। এখন কথা হচ্ছে আমরা দেখাইলাম যে এসে প্রবেশ করলে একটা নিয়ম, পিতে প্রবেশ করলে আরেকটা নিয়ম। কথা হইতেছে স্যার যদি ডিতে প্রবেশ করে তাহলে কি হবে, যদি ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে তাহলে কি হবে, আমরা একটু দেখি চলো। আচ্ছা, এই পর্যন্ত বুঝছো তোমরা? একটু বলো যারা আসলে লাইনে, একটু কমেন্টস করে জানাও। তাহলে আমরা এস পি তে শিখলাম,
এস এর ক্ষেত্রে শুধু এস, পি এর ক্ষেত্রে হলে এস প্লাস পি যোগ করতে হবে। আর যদি ইলেকট্রনটা ডি অরবিটালে প্রবেশ করে, কই প্রবেশ করে? ডিতে, তাইলে পরে যেটা করতে হবে এটা হচ্ছে ডি প্লাস এস। কোনো ইয়েটিয়ে করা নাই, 10 যোগ করা লাগবে না, জাস্ট তুমি ডি প্লাস এস এ যোগ করে দিবা, তাইলেই হবে। সেটা তার গ্রুপ নাম্বার কিরকম আমরা একটু দেখি। ফেরাস কত? 26, ঠিক না? তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, আর 4, 10, 12 হচ্ছে 18, 3d4s2, তাহলে 8, 10, 16, 18 দিয়ে 20, আচ্ছা 26। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে তুমি কি এখানে এইরকম করে কাউন্ট করবা যে এইটা হচ্ছে স্যার এই যে শেষ ইলেকট্রনটা তো গেছে হচ্ছে ইয়েতে 4 নাম্বারে, আসলে কি 4 নাম্বারে গেছে? না, কিন্তু গেছে কই? এইটাতে। কারণ ওই যে তুমি প্রথমে যে ফর্মুলা তোমাকে শিখাইলাম এস এস পিএস ডিপিএস ডিপিএস, দেখো সেই অনুযায়ী কিন্তু পড়ছে এস এস পিএস, এইখানে এই 4s আগে আসছে আর 3d পরে গেছে। এখানে যা সাজানোর সুবিধার্থে আমি এইভাবে লিখছি, কিন্তু এইটার অরিজিনাল যেই একদম রিয়েল যেটা ফর্মুলা অনুযায়ী সেইটা যদি তুমি চিন্তা করো তাইলে এই পর্যন্ত সব ঠিকঠাক থাকবে। এই 3p এর পরে আসবে হচ্ছে তোমার 4s2 এবং 3d6, ঠিক না? এইটাই হচ্ছে অরিজিনাল, এখানে উপরে জাস্ট আমি সাজায় লিখছি। তার মানে সর্বশেষ যেইটা সেটা আসলে গেছে কই? 3d6 এর ক্ষেত্রে কই গেছে? 3d6, ওকে। আচ্ছা, এখন তাহলে 4s2 তে তারপরে গেছে, এন্ড দেন ফাইনালি সাজায় লিখলাম 4s2। সাজায় লেখার পরে এবার একটা জিনিস খেয়াল করো, দেখো ফেরাস কত বলছি? 26, একটু খুঁজো ফেরাস কই আছে। আচ্ছা দেখো এইখানে 4s2 যদি হয়ে থাকে তাহলে ডিতে কয়টা ছিল? ডিতে কয়টা ছিল ফেরাসের? এসে ছিল হচ্ছে তোমার 2টা আর ডিতে ছিল হচ্ছে 6টা। আমি বললাম যে যদি, আর লাস্ট কয়টা হয়েছে? 4s2, সাজায় লিখছি কিন্তু, ঠিক আছে? সাজায় লেখার জন্য যেটা হবে সেটা 4s2। এখন এই যে শেষ যেটা গেছে সেটা হচ্ছে 4 নাম্বার নাম্বারিং এ, তাহলে পর্যায় নাম্বার কত হবে ফেরাসের? তাহলে ফেরাসের পর্যায় নাম্বার হবে 4। আর গ্রুপ নাম্বার কত হবে? কি বলছি? যদি ডিতে প্রবেশ করে, ওই যে 3d 4s2 3d, তাহলে কি করতে হবে? d প্লাস এস। তার মানে এই যে 2 আর 6 যোগ করে কত হয়? 2 যোগ 6 মানে 8। দেখো ফেরাস কই? এই যে এখানে ফেরাস। তাহলে 1 2 3 4টা পর্যায়, ঠিক আছে? গ্রুপ নাম্বার কাউন্ট করি, 1 নাম্বার গ্রুপ, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার। তাহলে 4 নাম্বার পর্যায়ের 8 নাম্বার গ্রুপে হচ্ছে ফেরাস আছে। বলেন বুঝতে পারছেন? এস থাকলে কি হবে, পি থাকলে পিতে গেলে কি হবে, আর ডিতে গেলে কি হবে? আমি যদি সামারি করি একটু, যে এসে যদি সর্বশেষ ইলেকট্রন প্রবেশ করে তাহলে এসে যে কয়টা ইলেকট্রন থাকবে সেটাই হবে তার গ্রুপ নাম্বার। যদি সর্বশেষ ইলেকট্রন পিতে প্রবেশ করে তাহলে এস প্লাস পি প্লাস 10 হবে তার গ্রুপ নাম্বার। যদি সর্বশেষ ইলেকট্রন ডিতে প্রবেশ করে তবে ডি প্লাস এস হবে তার গ্রুপ নাম্বার। পর্যায় নাম্বারটা খুবই ইজি, জাস্ট সর্বশেষ যেই অরবিটে প্রবেশ করবে 1 2 3 4 এর ক্ষেত্রে সেটা হবে তার পর্যায় নাম্বার। এখন কথা হচ্ছে স্যার এসে প্রবেশ করলে কি হয় বুঝলাম, পিতে কি হয় বুঝলাম, ডিতেও বুঝলাম, কিন্তু যদি এফে প্রবেশ করে তাইলে কি হবে? আসো এবার সেটা হচ্ছে মূলত এফ দিয়ে তোমাদের ক্লাসে খুব একটা দেওয়ার রেকর্ড নাই, ঠিক আছে? তারপরেও তুমি একটু জেনে রাখতে পারো বিষয়টা, জানতে দোষ কি, ঠিক না? আমি একটু দেখাই। এফে যখন প্রবেশ করবে মনে রাখবা যে এফে যখনই প্রবেশ করবে, এফে প্রবেশ করা মানেই সেটা হইতেছে অবস্থান্তর মৌল। সেটা কি মৌল? অবস্থান্তর মৌল। সব ক্ষেত্রে না, বাট আপাতত তুমি এইটুকু জেনে রাখো, এটা তোমাদের ক্লাসে নাই, জাস্ট একটু জানার জন্য। এফে প্রবেশ করলে তুমি মনে রাখবে সেটা অবস্থান্তর মৌল। কেমনে অবস্থান্তর মৌল? কই বসছে? এই যে দেখো এইখানে দেওয়া নাই, এখানে দেওয়া নাই কেন? এরা 56, এটা কত হওয়ার কথা?
57, 88 পর কত হওয়ার কথা 89। এই যে দেখো নিচে 57 থেকে 72 পর্যন্ত 71 পর্যন্ত দিয়ে আর এইখানে 89 থেকে 103 পর্যন্ত, এটা তো আমরা জানি। তার মানে তুমি যখনই দেখবা ওই মৌলটার ইলেকট্রন বিন্যাস এফে যাইতেছে তখনই বুঝবা সে এই জায়গায় অথবা এই জায়গায় আছে। কই কই আছে? হয় এই পয়েন্টে থাকবে অথবা এই পয়েন্টে থাকবে। তার মানে কি তার অবস্থানটা হয় 6 নাম্বার পর্যায়ে অথবা 7 নাম্বার পর্যায়ে। একটু খেয়াল করো, এফ এর মৌলের ক্ষেত্রে দেখো দুইটাই কয় নাম্বার গ্রুপে হবে? 3 নাম্বার গ্রুপ। তাইলে যখন তুমি এফ পাবা 100% ওই মৌল 3 নাম্বার গ্রুপে থাকবে। কয় নাম্বার গ্রুপে থাকবে? 3 নাম্বার। পর্যায় বের করার ক্ষেত্রে দুইটা অপশন, 6 নাম্বার পর্যায়ে হইতে পারে, 7 নাম্বার পর্যায়ে হইতে পারে। এইটা তুমি ইলেকট্রন বিন্যাস করার পরে দেখবা যে আসলে কোন পর্যায়ে গেছে, ঠিক না? ওইটা বের করতে তো সমস্যা নাই। মূলত এস পি ডি এই তিনটাই তোমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এফেক্টটা জাস্ট বললাম, কারণ অনেক সময় কোশ্চেন দেয় এরকম যে অবস্থান্তর মৌলের অবস্থান কোন পর্যায়ে কোন গ্রুপে, অথবা এইগুলোর মধ্যে থেকে ধরো এই যে 60, 62 একটা তুলে দিয়ে বলবে যে এটার পর্যায় এবং গ্রুপ নাম্বার নির্ণয় করো। কোশ্চেন বেশি কঠিন করতে চাইলে তুমি ইলেকট্রন বিন্যাস করবা, দেখবা এফে গেছে, সোজা বলে দিবা যে তোমার ওইগুলো তোমার ব্যাখ্যা করার দরকার নেই, যেটা অবস্থান্তর মৌল এই সেই 7, 17 না। তুমি কি বলবা? ইলেকট্রন বিন্যাসে দেখাই দিবা, হিসাব শেষ কাহিনী, যে এইটা এই 3 নাম্বার গ্রুপে আছে কারণ অবস্থান্তর মৌল, আর পর্যায় নাম্বার হচ্ছে 6 অথবা 7। এবার একটু জানাও যে এই যে দুইটা টপিকস, সেটা হচ্ছে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারা, এসএস, পিএস, ডিপিএস, এফডিপিএস, একটা লাইন জাস্ট একটা লাইন পারলে যে কোনো মৌল ইলেকট্রন বিন্যাস করতে পারবে, র্যান্ডম তুমি ট্রাই করো যে কোনো। অ্যান্ড এই ইলেকট্রন বিন্যাসটা তুমি যখন করতে পারবা, সেখান থেকেই বাকি যে 4টা জাস্ট ফর্মুলা, এস থাকলে কি, পি থাকলে কি, ডি থাকলে কি, এফ থাকলে কি, বের করে ফেলতে পারবা যে এই মৌলের অবস্থান পর্যায় সারণীর কোন পর্যায়ের কোন গ্রুপে। র্যান্ডমলি তুমি চুজ করবা যে আচ্ছা আমার মন ভালো লাগতেছে না, আমি হচ্ছে 56 নাম্বার মৌল চুজ করলাম, ঠিক আছে 56 ইলেকট্রন বিন্যাস করলাম ইলেকট্রন বিন্যাস। স্যার যে নিয়ম শিখাইছে সেই নিয়ম অনুসারে এর অবস্থান কই হওয়ার কথা, আচ্ছা এখানে হওয়ার কথা, দেখি পর্যায় সারণী ওপেন করি, দেখি আসলে এখানে আছে কিনা, হ্যাঁ আছে, ডান। ট্রাস্ট মি, তুমি মাস্ট কমন পাবা কোশ্চেন, 100% গ্যারান্টি। তুমি নিজেও জানো যে আসবে, এগুলাই আসবে, কিন্তু এই প্র্যাকটিসটুকু না করার কারণে তুমি গুলায় ফেলবা। আমরা প্র্যাকটিস করতে 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 মানে এখন আর সমস্যা হয় না, কিন্তু তুমি তো নতুন, তোমাকে এটা প্র্যাকটিস করতে হবে। তো এই ছিল আজকের রসায়নের পর্যায় সারণী ক্লাসের পর্যায় সারণী অধ্যায় থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ দুইটা টপিক্সের আলোচনা। আমি আশা করব এইটা তোমাদের জন্য খুবই উপকার হবে, এবং তোমরা যদি এটা প্র্যাকটিস করো নিজেদের মতো করে, তাহলে অনেক বেশি পরীক্ষার হলে সুবিধা পাবা। এবং পরবর্তীতে এই বিষয়ে তোমাদের কোনো সমস্যা মনে হলে তুমি অবশ্যই এডু পরিবারের যেই পেজ আছে সেখানে তুমি ইনবক্স করে তুমি জানাইতে পারো তোমার সমস্যার কথা। ইনশাল্লাহ আমরা যারা টিচাররা আছি আমরা তোমাদেরকে এই সমস্যাগুলোর সমাধান দিতে পারবো ইনশাল্লাহ। আর তোমরা যারা এডু পরিবারের ঠিক এইরকম ক্লাসগুলোতে যুক্ত হতে চাও প্রতিদিন সন্ধ্যার পরে, তারা অবশ্যই এডু পরিবারের পেজে মেসেজ করো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।